আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমত এবং তার করুণাময় তার করুণায় আমরা সকলেই ভালোভাবে বেঁচে আছি পৃথিবীতে। তো এই বেঁচে থাকার মাঝে এমন কিছু কথা থাকে যে আমরা সমাজে যা প্রকাশ করা বা অপ্রকাশ্যমান অবস্থায় থাকে, যা শুধু নিজের কথার ভিতরেই প্রসেসিং করে থাকি আমরা। আমাদের আমাদের কথাগুলো একটা প্রসেসকে নতুনত্ব দান করে। তো নতুন বলতে আমরা পৃথিবীতে যত কিছুই করতেছি সেই আদম আলাইহিস সালামের যে সন্তান হিসেবে আমরা আসছি, সেই প্রত্যেকটা জিনিসই সেই আদম আলাইহিস সালামের অবস্থান থেকে আজ পর্যন্ত যত পৃথিবীতে মানব আসছে সকলেই টোটালি কপি করেই আসছি। আমরা কেউ নিজের থেকে নতুনত্ব কোনো কিছু করছি তা না। হয়তো পৃথিবী নতুনত্ব আসছে, সৃষ্টিকর্তা ওইখানে বিজ্ঞান বলেন, মানুষের চাওয়া পাওয়া বলেন, কর্ম বলেন, তার উন্নয়ন বলেন, সব কিছু সৃষ্টিকর্তা তার প্রসেসে দিয়ে গেছে। কারণ আপনি খেয়াল করলে দেখবেন আনুমানিক কত হাজার বছর আগে, সেটা বলা হয় 4000 বছর আগে, 5000 বছর, সেই ফেরাউন, হয়তো সেটার সময় আমরা জানি না, কোরআন তা বলে নাই যে কত বছর আগে সে ছিল। তো সেইখানের যে শহরটা ছিল সেই শহরের দিকে তাকায় দেখেন এখন আমাদের সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় যে তারা কত উন্নত সভ্য বা জাতি মানে হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে এবং একদিন ক্লোজ করছে আবার সেটা। কী কারণে সেটা আমাদের বোঝা খুবই জরুরি, ঠিক না? যে সেখানকার মানুষ উন্নত ছিল, যে না হলে তো ধরুন আমরা হয়তো পৃথিবীর এই বিংশ শতাব্দীতে বা নতুন যে শতাব্দী, সেখানে আমরা কি দেখাতে পারবো? আমাদের সর্বোচ্চ অর্জনগুলো দেখে হয়তো বলতেছে এই যে যেমন পৃথিবীর বুকে যেই ধরনের ধরেন বুর্জ আল খলিফা, তারপরে বিভিন্ন বিল্ডিং যেগুলো চায়না তৈরি করছে কিছু, হ্যাঁ, তারপরে আমেরিকার কিছু টুইন টাওয়ার, বিভিন্ন জিনিস তৈরি করছে। তো এগুলা আকাশচুম্বী বিল্ডিং, সেগুলো দেখা যায় একটা নগরী যদি মানুষ এগুলা চলে যায়, এগুলা যদি স্ট্যাচুর মতো দাঁড়াই থাকে, তাহলে পরবর্তী জেনারেশন এসে সেগুলাকে দেখে বলবে এরা কত উন্নত জাতি ছিল। তাহলে আপনি সেই ফেরাউনের সময় যখন কিনা এই পিরামিড মিশরের যেটা তৈরি করা হয়েছিল সেটা আজও অবধি একটা ঐতিহ্য বহন করে, যে আসলে তারা কত দূর পর্যন্ত সৌন্দর্য এবং সেরা অবস্থায় যাওয়ার চেষ্টা করছে। তো আপনি যদি এগুলোকে বিশ্লেষণ করতে যান, সেখানে মানুষের কিছু কন্ট্রিবিউশন ছিল, মানুষের কিছু কথা ছিল, কিন্তু ভাঙার কারণগুলো কি? সকল একটা জাতি বিভিন্নভাবে আগায় যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণ পৃথিবীর উপরে আগ্রাসন বিস্তার করে। যেমন বর্তমান হিসাব করলে পৃথিবীর যারা শ্রেষ্ঠ তারা করতেছে, আপনি সেই ফেরাউনের আমলটা আপনি যদি খেয়াল করে দেখেন, সেই আমলটা কিভাবে আজ পর্যন্ত, তো মানব আজ কোথায় গিয়ে দাঁড়াইছে? যদি আপনি প্ল্যানিং দেখেন, একটা সৌন্দর্য দেখেন, একটা উন্নত লাইফ যেটা বলে তারা চেষ্টা করছে। তো এখন এই উন্নত জীবনের জন্য মানুষ কিছু নিজের ব্যক্তি জীবনকে এক একটা সেক্টরে দাঁড় করানোর জন্য চেষ্টা করে। কি সেক্টরগুলো হইতেছে যে খাদ্যের সেক্টর, তারপরে কাজের সেক্টর, তারপরে পরিবহন সেক্টর, তারপরে পানি, পৃথিবীতে যত ধরনের যেমন ফল ফসল যা যা দিছে আল্লাহ পাক, গাছপালা, পাহাড় পর্বত, আকাশপথ, সব কিছুই মানুষ ইনকাম বলেন, তার জীবিকা শক্তি সব কিছু নির্ভর করে এই প্রকৃতির প্রসেসিংয়ের উপরে। তো এই প্রসেসিংয়ের উপরে আরও কিছু ব্যাপার থাকে, যেটা চাওয়ার মাত্রাটা হয়তো কোনো জাতি চরম পর্যায়ে লেভেলে নিয়ে যায়, ওইখানে অনেক জাতি আবার ধ্বংস করে দেয়। ধ্বংস না, তাদের থেকে সম্পদ নিয়ে আসে, মানে মানুষ তো আর ধ্বংস করতে পারে না। দেখা গেছে তারা দরিদ্র হয়, তাদের কিছু ক্ষয়ক্ষতি হয়, তাদের দেশে বোমা হামলা হয়, কিছু প্রসেসিংয়ে মারা যায়, তো আবার ফিরা ওই জাতি টিকা যায়। আবার এই জাতিগুলো বিলুপ্তি আল্লাহ প্রয়োজনে আবার শেষ করে দেয়। তো এখন কথা হয়েছে যে কোনো মানুষ কোনো জাতি কাউকে, যে আমরা অনেক সময় দেখাই যে পারমাণবিক বোমা বা অন্য অন্য বিষয় নিয়ে যে একটা জাতিকে নিঃস্ব করে দিবে এবং শেষ করে দেবে, এরকম সম্ভব না। কারণ সৃষ্টিকর্তার চেয়ে প্ল্যানার তো পৃথিবীতে কেউ নাই। সেই জাতিকে তৈরি করছে, সেই মানুষ তৈরি করছে, সেই জানে তার সেটাকে কিভাবে সে কন্ট্রোলিং করে, সেটাকে শেষ করে। তো এই যে জাতিকে শেষ করার জন্য দেখেন বিভিন্ন অর্থনৈতিক চাহিদা, মন মানসিকতার চাহিদা, যে প্ল্যানিংগুলো হইতেছে, আপনি
সৌদি সৌদি একটা রাষ্ট্র, যেটা হচ্ছে আপনার ইসলামিক স্টেটের মতো সমস্ত কিছু চলে। তারা যে জীবন যাপন করে, যে তাদের যে ভোগবিলাস, অর্থনৈতিক যে বাজার যদি আপনি দেখেন, তারপরে এটার পরবর্তীতে বিশ্বের আরেকটা প্রান্তে যেমন বুরুন্ডি যেসব দেশ আছে যেগুলা চাঁদ, তারপরে বিভিন্ন আফ্রিকান দেশগুলো আছে, তো এইসব দেশের দিকে তাকান বা সৌদির পার্শ্ববর্তী দেশ ইয়েমেন এগুলোর দিকে তাকান, দেখবেন তাদের যে মানসিক কষ্ট, সামাজিক বেঁচে থাকার যে জীবনযুদ্ধ, এটা মারাত্মক লেভেলে গিয়ে পৌঁছেছে। কারণ তারা হয়তো বুদ্ধি জ্ঞানে বা কোনো জায়গায় সিদ্ধান্ত নিতে সমস্যা হয়েছে, তাদের থেকে অন্যান্য জাতি বা যারা পৃথিবীর মোড়ল চালায় তাদের কাছ থেকে তারা ভুল পথে, তাদের দৃষ্টিতে তারা ভুল পথে, তো ওইখানে তারা ডেস্ট্রয় করছে তাদের জীবন মান, তাদের খাদ্যের মান। তবে তারা একটা সময় বাঁচে আবার মারা যায়, আবার যারা উন্নত জাতীয় তারা নির্দিষ্ট সময় বাঁচে আবার মারা যায়। সকলে একই পথেই যায়, কিন্তু কেউ হয়তো উচ্চ বিলাসী জীবনযাপন করে, আবার কেউ হয়তো একদম নিম্নমানের জীবনযাপন করতেছে, কিন্তু পৃথিবীতে নির্দিষ্ট সময়ের পরে সবাই চলে যেতেছে। তো এইটা একটা প্ল্যান বলা যায়, এটা একটা মানে আমার পৃথিবীতে একটা ক্লান, ঠিক আছে, এটা আল্লাহ পাক তৈরি করছে বিভিন্ন সেট আপের মাধ্যমে, যা কিনা গ্রো করতে হলে মানে উন্নয়ন করতে হলে সেখানে অনেকগুলা প্রসেসিং দরকার হয়, যে প্রসেসিংগুলো মানুষ কখনো খুঁজে পায় না যে কোথায় এই প্রসেসটা দরকার ছিল। তো মানুষের হাতে অনেক শক্তি নেই, অনেক পাওয়ার নাই, খুবই ক্ষুদ্র। মানুষ যা চোখে দেখে তাও নাকি 4%, মানে 100-র মধ্যে 4% বা 6% এরকম দেখতে পারে, বাকিগুলো দেখতে পারেন, তার দৃষ্টিশক্তি এতটুকুই করে দেওয়া হয়েছে। কিন্তু মানুষ তারপর উন্নত জাতি, ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর মধ্যে যত কিছু সৃষ্টি করছে, জিন বলেন, তারপরে আপনি যেহেতু বিশ্বাসী লোক, তারপরে ফেরেস্তা বলেন, আল্লাহ যে আদালত তৈরি করে এর উপরে আল্লাহ মানুষকে তার মেধা, চিন্তায়, তার মননশীলতা, অনেক ব্যাপার আছে এখানে, তাদেরকে তৈরি করছে। কারণ মানুষ এমন একটা তো এদের পৃথিবীতে যখন প্রেরণ হয়েছে, যারা থাকার জন্য এখানে সভ্যতা করে, অসভ্যতা করে আসছে, সব কিছুই করছে, বর্বরতা করছে, হিংস্রতা করছে, খানাহানি করছে, মারামারি, সেটা কোরআনে উল্লেখই করছিল যে এরা মারামারি কাটাকাটি করবে পৃথিবী থেকে, তো সেটা তো হবেই, এটা করতেছে। কিন্তু আল্লাহ জানে যে কেন করছে, তার জন্য উত্তম অবস্থা কি, ভালো কি, এটা বিশ্লেষণ মারাত্মক ব্যাপার। কিন্তু আমাদের যে এখানে কিছু ব্যাপার পৃথিবীতে, যে সামাজিক বন্ধন এবং সামাজিকভাবে বাঁচার যে তাগিদ, যে পরিশ্রম, যে মেধা, যে চিন্তা, এইটা একটা বিরাট ব্যাপার। ধরেন একটা জাতি খুব শিক্ষিত হইলো, তার ওইখানে খাদ্যের অভাব নাই, তাদেরই না, কারণ তারা তো শিক্ষিত জাতি হয়ে যায়, ব্রেন দিয়া তারা বিভিন্ন উন্নত প্রযুক্তি নিয়ে আসে, সেটা মানুষকে আকৃষ্ট করে, অন্যান্য জাতিকে এবং পার্শ্ববর্তী দেশকে বা অন্যান্য ইয়েকে, তখন তারা ওইখান থেকে অর্থের বিনিময়ে সেগুলা কিনে নিয়ে আসে, তাদের টেকনোলজি নিয়ে আসে, তাদের পণ্যগুলা ব্যবহার করে এই দেশের অর্থ, শ্রম, কায়িক শ্রম এবং বস্তু সব কিছুই তাদেরকে দিতে দেয়, তারপরে সে বেঁচে থাকে, মানে তার একটা অংশ। তো এখানে শুধু ভাত খাবার জন্য বা পেট বাঁচানোর জন্য যে মানুষ শারীরিক যে খাদ্য, এটুকের জন্য হইলে পৃথিবীতে হয়তো খুব বেশি হানাহানি, মারামারি এটা অতটুকু থাকতো না। কারণ পৃথিবীতে খাদ্য দেখেন, আপনি যখন বাজারে যান তখন দেখবেন অ্যাভেলেবেল খাদ্য পাওয়া যায়, সেখানে সংকট দেখা দেয় না। সেই সংকট নাই কেন, আপনি যত টাকার মালিকই হন, আপনি ইচ্ছা করলে পুরো বাজারটা কিনে নিয়ে আসেন না, ইচ্ছা করলে পারবেন, কিন্তু কিনেন না। এখানে যে নির্দিষ্ট যা লাগে এর চেয়ে বেশি কিনেন না। আপনি হয়তো কাঁচামরিচ আছে এখানে 2 টন বাজারে, কিন্তু আপনি ওইখান থেকে কিনে আনেন অনলি 1 কেজি, আধা কেজি, এর বেশি কিনেন না, 10 টাকারও কিনেন। তো এখন কথা হচ্ছে খাদ্য নিয়ে টানাটানি মানুষের নির্দিষ্ট, হ্যাঁ কিছু জাতি খাদ্য নিয়ে টানাটানি হচ্ছে না, এটা না, যেখানে খাদ্যে পৌঁছানোর কোনো রাস্তা নাই বা তারা যুদ্ধে লিপ্ত, তারা দুর্ভিক্ষে পড়ে গেছে, সেটা আমাদের মানব সৃষ্টির কারণে। বিভিন্ন মানবতা বলতে কিছু নাই, তো এখন খুব বেশি জাতির প্রতি মানবতা নাই, না হলে তো নৃশংস ফিলিস্তিনের উপরে ইসরায়েল এইভাবে হাজার হাজার মানুষ মারার জন্য সে ক্ষেপণাস্ত্র মারতে পারতো না। কারণ জানে একটা ক্ষেপণাস্ত্র মারলে ওই শহরে যারা ঘুমাচ্ছিল, ঘুমায় রয়েছে রাতের বা দিনে, যারা শিশু বাচ্চা খেলতেছে, স্কুলে যাচ্ছে, তারও বাচ্চা আছে, সে বাচ্চাগুলা কি হইতো, মানবিক দিক থেকে সে ধ্বংস, সে মৃত্যুবরণ করবে, হাত থাকবে না, বেঁচে থাকলেও কষ্ট হবে। তো এটুক যদি সে মনে মনে যদি সে প্রেসিডেন্ট এইটুকু যদি খালি খেয়াল করে যে আমার ভিতরে এই কষ্টটা আসবে, বা মানবতা বোধটা যে জিনিসটা আছে, যে আমার কাছে হয়তো ক্ষেপণাস্ত্র আছে, মেরে দিতে পারবো, আমার শক্তি আছে, কিন্তু তার শক্তি নাই, এই জন্য যে তারে মাইরা দিলে সে মারা যাক, অবস্থা খারাপ হোক, সেটা তো সে তার ভাবা উচিত ছিল, সেটাই তো মহান হইতো, সেরা হইতো। কিন্তু এই কার্য তো তার ভিতর থেকে আসে না। তো এখন দেখেন এই যে সমাজভিত্তিক যে বাঁচা, সমাজভিত্তিক যে
উন্নয়নের একটা রোল মডেল বলা হইতেছে, বা যেগুলো যেসব দেশ টাইনা নিচ্ছে এরাই পৃথিবীতে হানাহানির একটা জায়গা করে। কারণ আপনি অন্য একটা দেশের সম্পদ নিজের দেশে নিয়ে আসতেছেন, এইখান থেকে অন্য এই ট্রান্সপোর্ট ব্যবহার করতেছেন, আকাশপথ ব্যবহার করতেছেন, তার সম্পদ তার খাদ্য। যেমন আমাদের দেশে আপনি খেয়াল করেন, আমাদের দেশে কিছু ইলিশ মাছ ছিল, যখন আপনি একটা সরকার চলে গেল, যখন এই 16 বছর একটা রেজিম চলে, তো তারা কিন্তু আমাদের এই দেশের ইলিশ মাছ, বড় ইলিশ মাছ খাবেন এই রাস্তা রাখে নাই, এখনও হয়তো প্রচেষ্টা হয় নাই, এখন এই সরকার হয়তো ওইভাবে দেয় না, কারণ ইলিশ মাছটা বাইরে রপ্তানি করে দিছে আমাদের এই আঞ্চলিক ভিত্তিকভাবে আশেপাশের দেশগুলায়। তো তখন আমরা এই আমার শহরে, কারণ অর্থের জন্য এটা করছে, হ্যাঁ, অর্থের কোষাগারে টাকা, রাজস্ব, স্বর্ণ মুদ্রার মতো নিয়ে আসছে। তো এটা কেন লাভ কি? আমার আমার সরকার যদি জনগণ বা সরকার যদি ভাবে জনগণের খাদ্যের প্রয়োজন আছে, তাদেরকে খাবার দাবার দিয়ে তারা সুখী থাকুক, সেটা তো হয় নাই। তো এই সুখটা কিনতে গিয়ে দেখা গেছে আমাদের অনেক, যে বিষয়ে আসতে চাইতেছিলাম, যে এই যে পৃথিবীর যে রেজিম এবং সমস্যা, এইখানে মানুষ পণ্য হয়, পণ্য আবার মানুষ হয়, এই তো পরিস্থিতি পৃথিবীতে ঘটতেছে এখন। কেন হচ্ছে, এটার কি কারণ, এটার প্ল্যানিংকে সমাধান দিবে এই যে উন্নততর চিন্তা থেকে বারবার বলতেছে আমরা উন্নত উন্নত হতে চাই। উন্নত মানে কি? উন্নতর রুলস মডেল কি? হ্যাঁ, এর একটা মডেল থাকা দরকার, যে মানুষের উন্নত জীবন বলতে একটা মডেল, যে এইখানে লাস্ট, এটা আর পরে যাবে না, এরকম একটা জিনিস অধ্যয়ন করা উচিত। যে উন্নয়ন বলতে মানুষ নিয়ে গবেষণা করা উচিত, যে মানুষের কি কি পাইলে সে উন্নয়ন হয়। তো উন্নয়ন বলতে মানুষের অন্তরের যে ব্যাপারগুলা গড়ে, সে একটা যে ধরেন আমি বসে এখানে একটা ভিডিও করতেছি, হয়তো আমার পিছনের পুরা সেট আপ ব্যাকগ্রাউন্ড সমস্তটা যদি খুব চাকচিক্য থাকে, মানে লাইটিং বলেন, তারপরে ব্যাকগ্রাউন্ডে ধরেন যেগুলো আর কি, মানে কি বলে, ইন্টেরিয়র কাজ করা থাকে, খুবই চকচকা থাকে, অনেক অর্থ বিনিময়, ধরেন এই রুমটা সাজাইতে গিয়ে আমি অন্তত প্রায় 10 লাখ টাকার মেটেরিয়ালস ইউজ করছি, তখন আমি বসলে কি আমি বাবু কি আরেকটা মানুষ হয়ে যাব, আরেকটা প্ল্যানার হয়ে যাব, বা আমি আরেকটা মানুষে চলে যাব? না, আমাকেই দেখবেন হয়তো ভিন্ন ব্যাকগ্রাউন্ডে। তো আপনার কাছে হয়তো মনে হবে খুব জাঁকজমক আছে, অর্থ আছে, বৃত্ত আছে, চিত্র আছে, আসলে কি তাই না? আমরা যে এই যে মিথ্যে মিথ্যে স্বপ্ন সুখ এবং খুঁজি, যে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজি, এইটা কিন্তু খুবই জটিল একটা ধারায় এসে আটকে গেছে। কারণ আমরা নিজেদেরকে কেন এত বেশি উদ্গ্রীবতা সেরা পর্যায়ে নিতে চাই, সেই নিলে আমাদের কি ক্ষতি হয়, সমাজ কোথায় এসে ভেঙে যায়, কি স্বপ্ন আরেকজন বুনে, সেটা আমাদের খুবই জানা দরকার। ধরেন আমরা এই শহরে, আমি নিজে যে প্ল্যাটফর্মে দাঁড়ায় যে জিনিসগুলো ব্যবহার করি, যেমন আমি একটা ভালো দামি বাইক ইউজ করলাম বা একটা কার ইউজ করলাম, আমার একটা ফ্ল্যাট থাকবে, সেই ফ্ল্যাটের ভিতরে অন্তত 1 কোটি টাকার কাজ বা 50 লাখ টাকার একটা ফিনিশিং লেভেল থাকবে, যেটা সকলে মানে নিজের সন্তুষ্ট দেখে খুব, এটা যখনই আরেকজন দেখবে, সেও এটার জন্য সামাজিকভাবে প্রতিযোগিতা আগায় যাবে, যে আমিও চেষ্টা করি কর্ম দিয়ে যেভাবে হোক। তখন ওই কর্মের মাঝে সে যে শুধু ভাত খায় ঘুমাবে, শান্তিতে একটু ঘুম দিবে, বা যে কোনো বিছনা হোক, দেখবেন আপনি রাস্তা যদি বিশাল মানে অট্টালিকা এবং অসাধারণ ইন্টেরিয়র রুমের মধ্যে লাইটিংয়ের মধ্যে যদি ঘুম আসতো বেশি আরামের, হ্যাঁ, অর্চে, তাইলে তো ওই যেটা আপনি রাস্তায় কারওয়ান বাজার যান বা রাস্তায় যান, সদরঘাট যান, বিভিন্ন জায়গায় দেখবেন টুকরিতে বসে সেই লোকটা ঘুমায়, সারাদিন সে পরিশ্রম করে। তো ওই ব্যক্তি দেখবেন আপনি যখন অফিস থেকে বের হন, আমরা যখন বের হই তখন দেখি যে 10টা 9টা বাজে, তখনই ওই গাড়ি আশেপাশে এবং মানুষ হরেন বাজাচ্ছে, প্রচুর লোক যাচ্ছে, কিন্তু ওইখানে ওই ব্যক্তির ঘুম ভাঙতেছে না, কারণ সে এতই পরিশ্রম করছে, সে এমন ঘুম দিছে ওই টুরকির মধ্যে এবং বা ফুটপাতের পাশে একটা বিছনা ফালাইয়া। তো তার পাশ দিয়ে কত মানুষ যায়, লাইট যাচ্ছে, এই যাচ্ছে, অথচ আমরা ঘরে বসে এমন একটা পরিস্থিতি, এই লাইট অফ করো, কেন এই লাইট জ্বললো, কেন একটা সাউন্ড হইলে আমরা তো ঘুমাইতে পারতেছি না, ঠিক না? আসলে তো আমার এইখানে সমস্যা না, আমার সমস্যাটা ছিল হইলো রিজন ভিত্তিক, মানে আমি যে সারাদিন বিভিন্ন টাকার প্রেশার, পরিবারের প্রেশার, উন্নত জীবনের প্রেশার, নিজে চাই প্রেশার, এই যে পরিস্থিতি যে খাওয়াটাও একটা আধুনিক একটা স্টাইলে নিয়ে আসছি, ঠিক আছে, আমাকে বিভিন্ন জায়গায় বারবিকিউ দামি দামি জিনিস খাবার খাইতে হবে, এই জন্য অর্থের দরকার, অর্থ কামাইতে হয় এবং চাপ প্রেশার নিতে হয়, পরের দিনের প্রেশারটা মাথায় থাকে যে আমি আগামীকালকে আমার জীবনটা কি সলিড সুন্দর যাবে কিনা। তো এই জন্য আর ওই যে ব্যক্তিটা
সকাল থেকে টুর্কি নিয়ে দৌড়াইছে, সে 200-500 টাকা 400 টাকা কামাইছে, সে চিন্তা করছে বিকাশ করে দিছে, তার ওয়াইফ গ্রামে আছে, হয়তো চেষ্টা করে দিয়েছে 200 টাকা পাঠাই দিছে, তোমরা এটা 2 কেজি চাল বাট্টাতে তরকারি কিনা নাও, গ্রামে কিছু ফসল হয়, আর এইখানে সে হয়তো যে টাকাটা পায় সেটা দিয়ে একটা ফ্ল্যাট পায়। তবে এটাকে আমি বলি না মানবতার চরম লেভেল। ওইখানে টুকরিতে সে যখন সারাদিন পরিশ্রমের পর হয় না, তখন তার ঘুম কোথায় চলে যায়, সে যে আরেকটা অংশে চলে যায়, এটা কেউ খেয়াল থাকে না। তা আমরা তো ভাবি যে সেইভাবে অসহায়, কিন্তু আসলে তার ঘুমটা কিন্তু সেরা। তার একটা মানবিক দরকার আছে। মানুষের লেভেলকে যদি আপনি আপনি বলবেন যে না এটা আসলে তার জন্য না, এটা রাইট না, তার হিউম্যান রাইটস আছে, অবশ্যই থাকতে পারে। আপনি যখন এই দিকে যাবেন, আপনি যদি হিউম্যান রাইটসও নিয়ে আসেন, দেখবেন ওটাও রাইট পাবেন না। কারণ কি, ধরেন উনি যদি এখানে যে শান্তির ঘুমটা দেয়, যে পরিশ্রমটা করে, সমাজের অনেক কাজগুলো হইতেছে, আর আমার মতো একজন বিভিন্ন উচ্চ পেশার কাজ কইরা সেখানে কিন্তু এই সমাজে অনেক কিছু আগাই দিই না, মানে আগাই দেওয়ার কোনো কিছু নাই। সে কিন্তু অনেক বড় বড় জিনিস হ্যান্ডেলিং করতেছে, ময়লা হ্যান্ডেলিং করতেছে, এক জায়গা আরেক জায়গায় নিচ্ছে, কাজ করতেছে, মানে এই পরিবেশটার মধ্যে সে গাছ কাটতেছে, বিভিন্ন কাজে সে ব্যস্তই থাকে, সে বড় বড় বিল্ডিং অট্টালিকা কাজ ইট গাঁথতেছে। তো এই যে কাজগুলা করতেছে, এইগুলা তারে আমরা বাহাবা দিই। এখন ওনাকে যদি আপনি মডিফিকেশন করে ওই মানুষটাকে সামাজিকভাবে নেক্সটে আরেকটা ধাপ উপরে, এক ধাপ সিঁড়ি উপর উঠাইতে যান, তাইলে তার চাহিদার লেভেল বাড়া শুরু হইল। সে আবার ওইখানে নতুনভাবে চোখ খুলবে, সে ওইখানে কীভাবে তার জীবনকে, তার ছেলে মেয়েকে আরও উন্নত জীবন দেওয়া যায় কিনা, এইগুলো প্ল্যানিং সে করতে করতে আরেকটা জায়গায়, তখন তার জীবনের যে এই যে 70-60 বাচ্চার যে এইজটা আছে, 100 বছর 50 বছর যাই বাঁচেন, এই বাচ্চার যে সময়ের ভিতরে যে মানে যে সময়টুকু পাবেন, সেখানের ভিতরে আপনি কোথাও নিজের সুখের যে লেভেলটা আছে, নিজের স্বাচ্ছন্দ্যের যে লেভেল আছে, যে গেম টাচিং, মাইন্ড টাচিং যেটা বলে, এটা আপনি কখনো অ্যাচিভ করতে পারবেন না। কারণ আপনার সময় চলে যাবে এই কাজ করতে করতে। যেমন আমাদের সময় চলে যাচ্ছে, আমি নিজেই ভুক্তভোগী, যে আমি চলে যাচ্ছে, মানুষগুলো চলে যাচ্ছে। তো এই যে জীবন ব্যবস্থাপনার এক একটা সন্ধিক্ষণ, এক একজন মানুষের চাওয়া পাওয়া, বড়লোক হইতে চায়, এই যে সকল মানুষ এই চাইতে গিয়ে দেখেন কোথায় যাচ্ছে। ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা ব্যবসায় থেকে টাকা ইনকামের জন্য আরও রাস্তা বের করলো, জনগণের উপর কর আরোপ করা হইলো, সরকার সেখানে পলিসি করে। আচ্ছা, পলিসি কেন? একটা রাষ্ট্রের মধ্যে বলতেছে আমরা পলিসি করি, কারে নিয়ে পলিসি করেন? আপনি তো এই জনগণরে কোন রাস্তায় একটু বুঝাইয়া ঠকানো যায়, এই তো পলিসি। রাষ্ট্রের ব্যবস্থাপনাই তো এরকম একটা জায়গায় নিয়ে গেছে। সে কি আমাকে সমৃদ্ধশালী করার জন্য দিচ্ছে? না, আমার তো করটা নেওয়ার জন্য একটা রাস্তার ব্যবস্থা করছে। আমি যাতে হাউকাও না করি, আমি যাতে আন্দোলন না করি, আমি যাতে ঝামেলা না করি। কেন? আমাকে সে করের আওতায় আনার জন্য, বা আমার কাছ থেকে ইনকামের টাকাটা নেওয়ার জন্য তার প্রসেসিং চলতেছে, ঠিক আছে? সে এক একজন আসে 2 বছর পর এক একটা প্ল্যানিং দেয়, যে তুমি এইখানে কম হয়ে গেছো, ওইখান থেকে আবার 12 টাকা, ওইখানে একটু হয়েছে, ওইটা বেশি হয়ে গেছিলো, একটু কমাও। এই পরিস্থিতি করে পলিসিটা চলতেছে, এবং জনগণ আমাদের মেনে নিতে বাধ্য হয়েছে। আমরা ওই প্রসেসে জীবন ধারণ করি। এখন আপনি যখনই যাবেন, যে আজকে প্রতিদিন আপনি দেখেন টক শোগুলো দেখেন, এতগুলো টিভি চ্যানেল, দেশের রাষ্ট্রের বড় বড় মানুষ যারা কিনা রাষ্ট্র পরিচালনা করতেছে, দেশটাকে তারা একটা অর্গানাইজ করতেছে, তো তাদের মুখে দেখেন তো সাধারণ জনগণের কোনো বিষয় নিয়ে কথা আছে কিনা, একটা মানুষের কথা আছে কিনা? কেন নাই? কেন খুঁজে পাচ্ছি না আমি? এটা ওইখানে আপনি বলবেন এখানে যা কথা হচ্ছে সব জনগণের, আমি আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট বলি, কোনো জনগণের কথা এখানে চলতেছে না। এইখানে শুধু তারা একটা গোষ্ঠী, যে তারা কিভাবে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে লাইছে, বা আন্দোলনের মাধ্যমে সরকার চেঞ্জ হয়ে তারাও আসছে, তারা তাদের টাকাটা কিভাবে ইনকাম করার জন্য, তাদের রাষ্ট্র ব্যবস্থাপনা, তার ছেলে পেলে কীভাবে, তারা কিভাবে ভালো থাকবে, এই ভালো থাকার প্রেক্ষাপটেই তারা এই রাজনীতির বিভিন্ন অংশ ফোকাসিং করতেছে আমাদের সমাজকে। টক শোতে কথা বলে, এখন দেখতে তো বোঝা যাইতেছে তারা আমাদের সমাজের সবল মানুষ না, তারা ভোট নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, ভোট দিলে কী হইব? তারাই যাবে সংসদে, এই জনগণ প্রতিনিধি, ওই যে মামু খালা মামু এরা যাবে। আর এই যে বিভিন্ন কয়েকটা বংশ বাংলাদেশে তৈরি হয়েছে, এই বংশধর যারা আছে এরাই যাবে, কারণ এরাই ওই যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হওয়ার আগে, যখন এই যে খ্রিস্টান রাজ্য বা তখন বিভিন্ন ওয়েতে বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থাপনা চলতো, তখন মানুষগুলা কি করতো? তখন তাদের মাঝে 2টা শ্রেণী তৈরি করছিল, বা 3টা শ্রেণী। একটা হইতেছিল যে যারা আল্লাহর কাছ থেকে মানে শাসক গোষ্ঠী, মানে বাদশাহী শাসক গোষ্ঠী, তারা তাদের সার্থকতা এবং খুশি, তারা ব্যক্তি জীবনে ব্যক্তি মানুষ হিসেবে
কোনো কিছু ছিল না, তাদেরকে খুঁজে স্থাপত্য ছিল না, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, ছিল তারা কোনো ডাক্তার না, ছিল কোনো কিছু পায় না, মানে সামাজিক কোনো বড় কাজে না, তাদের জন্ম হয়েছে এমন একটা গোষ্ঠীতে, এমন একটা, এটাই সার্থকতা তার, কারণ সে ওইখান থেকে রাজার ছেলে রাজা হয়ে যায়। মানে এটা আমাদের দেশে কিন্তু এখন চলতেছে। তো ওই সময় এরকম ছিল। আবার এই শ্রেণীর লোকটা, তারা যেই গোষ্ঠীতে, তারা যে রাজ্যের মধ্যে যে রাজার বংশে জন্মগ্রহণ করে, এটাই তাদের সার্থকতা, হাসি খুশি তাদের জীবনে রাজা হওয়ার। নেক্সট রাজাটা তারা আবার মেনটেন্স করতো এই জনগণরে, তিনটা শ্রেণী তো, এই প্রথম রাজার গোষ্ঠী যারা কিনা দেশ চালাইতো, আর পরবর্তী হলো যেমন আমাদের যারা কিনা ধর্মযাজক ছিল, যারা ধর্মের উপর, যেমন ইসলাম ধর্মের এই যে মোল্লা যারা ছিল এরা, আবার যারা নামাজ টামাজ পড়াইতে এরা, যারা এই ইসলামের কথা বলতে, আবার যারা খ্রিস্টান পাদ্রি টাদ্রি যারা ছিল এরা, এই যে যেমন পোপ টোপ ছিল এরা, এদেরকে তারা আবার মেনটেন্স করতো, তাদেরকে ডেকে নিয়ে আসতো, মেনটেন্স করতো যে দেখো আমি তোমাদের সাথে আছি, তোমাদের এই মসজিদ, তোমাদের এই যে পেগোটা, তোমাদের যা যা লাগে, তোমাদের খ্রিস্টানদের যা উপাসনালয় সব তৈরি করে দিব, তোমাদের ভালো পজিশনে দিব, তোমাদের অর্থ দিব, টাকা দিব। কারা? ওই যে রাজ্যের রাজারা, যারা রাজার ছেলে রাজা হইতেছে, তারা ব্যক্তি জীবনে কেউ সাকসেস না, মানে ব্যক্তি জীবনে সে কোনো কর্মের সাথে তার সাকসেসতা দেখাইতে পারে না, সে শুধু রাজ্যের রাজা মানে ছেলে, ওইটা জন্ম হওয়াটা তার জন্য বিশাল কিছু, মানে এইটাই সে মুকুট পড়তেছে, মানে এটা জন্মেরগতভাবে তার পাওয়া বিশাল বিষয়টা, মানে এটা কোনো নাই। এখন নেক্সট প্রজন্মে আবার আসতেছে ওই, এখন কি বুঝাইতেছে, তোমরা জনগণকে বুঝাও যে এই যে রাজার বাড়ি বা যারা, আল্লাহ তাদেরকে সন্তুষ্ট রাখছে, আল্লাহ তাদেরকে দিয়ে বানাই রাখছে, তা আল্লাহর অশেষ রহমতে এদেরকে জন্ম দিছে, এরা এই দেশে পৃথিবীতে থাকে, আমাদেরকে পরিচালনা করে, এটা তারা বুঝাইতো। তোমরা এদের পক্ষে থাকো, এদের ভিতরে বিদ্রোহ করে না, এরা ভালো, এই সেই করে তাদেরকে রাখার চেষ্টা করতে। এটা কারা করতো? এই যে যারা এই ধর্ম প্রচারক নামে, যে ধর্ম খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান সকলে এই কাজ করে আসছে। আর সাধারণ জনগণের দুঃখ কষ্ট এবং সুখী ওইটাই, যে আমার যেভাবে রাখছে, আমি যেই লেভেলে আছে, আমাকে পরিশ্রম করতে হবে, আমি প্রতিদিন খাবো, আমি প্রতিদিন কিছু প্ল্যানিং নিব, এবং মাথায় কিছু টুকরি নিয়ে বাজারে যাবো, ওইগুলো বিক্রি করে আইসা বাচ্চাদেরকে পড়ানোর জন্য আবার এই সরকারের কোষাগারে টাকা দিতে হইব, আবার যা কিনবো তেল সব কিছু ট্যাক্স দিয়ে কিনতে হইব। তো এইটা ওই সময় ছিল, ওইটা কিন্তু এখনও চলতেছে, এই বাংলাদেশে চলতেছে, ঠিক আছে, এই ওয়ার্ল্ডে অনেক দেশে চলতেছে। এখন এই যে প্রসেসটা, এই প্রসেসটা কেন? জনগণের কি ঠকানোর জন্য, জনগণকে লাভের জন্য? আমরা আজ যে প্রবলেম ফেস করতেছি, যে সামাজিক যে বলতেছেন নৈতিকতা অবক্ষয় হয়েছে, আবার বলতেছেন যে আধুনিকতার আপনি স্টেপে কেন উঠতে চান? মানে আধুনিকতা উঠতে হলে তো আমাদেরকে বুঝতে হইব, সেটা আমার বিজ্ঞানের সুফল কুফল তো সবাই পড়ছেন, যে সুবিধা এবং অসুবিধা। বিজ্ঞান সবসময় সুবিধার সাথে অসুবিধা দেখাবে। তা আপনি যাইতে চাচ্ছেন উপরে, যান, আমিও যাব, ঠিক আছে, কিন্তু ওইখানে আবার ওই যে মানে ঘুমটা মেরে ঘুমটার নাচ দিবেন, এটা তো হইব না। কারণ আপনি যখনই আধুনিক যাবেন, সব কিছু আধুনিকতে নেন, সব কিছুকে নতুনত্ব নেন, সব কিছুকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান। এই যে পরবর্তী জেনারেশনগুলোকে আপনি কোথায় নিয়ে যাবেন? মানুষগুলোকে কোথায় রেখে যেতে? আপনি কি যুদ্ধের মুখে রেখে যাবেন? আপনি কি তাদের শান্তিতে রাখেন, পিসফুল মাইন্ডে রাখবেন, নাকি তাদেরকে শুধু ওয়ারে রাখবেন? কোথায় রাখবেন? আপনি রাখতে চাইলে সেটা আগে জানা উচিত। জনগণ, এই যে টেলিভিশনে যত লোক আসে কথা বলতেছে, আপনি টক শো করতেছেন, যত ধরনের বুদ্ধিজীবী আসতেছে, বড় বড় রাজনীতিবিদ আসতেছে, এদের সব প্ল্যান কি? আপনি দেখান তো একটা জায়গায়, এদের প্ল্যানের শেষ উদ্দেশ্যটা কি? যে জনগণকে কিভাবে রাখা যায়, তারা ওইভাবেই চলবে, তারা ওইভাবে আমাদের সাথে কথা বলবে, তারা হয়তো তাদের মর্যাদা দেখাবো আমি নির্বাচনের আগে, নির্বাচন শেষ হলে আমি আমার 5 বছর আমি হয়তো মাঝে মাঝে যাব, তাদের কথা বলবো, কিন্তু তাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে কীভাবে কয়টা টাকা নেওয়া যায়, তারা যদি একটা বাড়ি করে সেটাও রাজুক দিয়ে তাদের কাছ থেকে টাকার ব্যবস্থা করে ফেলাইতেছেন। তাহলে আপনি সে বাড়ি করতে গেলেও সমস্যা হইতেছে, তারপর তার মন মতো হইতেছেন, আবার ট্যাক্স খাইতেছে, মানে কি যে চলতেছে, মানে এটা আপনার, এটা কোনো রিজম না, এটা কোনো সিস্টেম বলেন, এটা কোনো একটা মানুষের একটা গাইডলাইন করার জন্য এটা হয় না। মানুষের মন দেখেন কত কিছু চায়। আপনার একটা প্রসেস আজকে শুরু করি, সেটা আলোচনাটাই মূল ছিল আমার, হয়তো একটু লং হয়ে গেছে, অনেক কথা বলতেছি, কিন্তু আমি সেই কথা বলতেছি, যেমন আমার দেশ একটা সুন্দর পজিশন নিয়ে সবাই বলতেছে আছে, আবার অনেকে বলতেছে, রাজনীতিবিদরা বলতেছে এটা নাই। আচ্ছা, আপনি আগে জনগণের পক্ষে কথা বলছেন, হ্যাঁ, কীভাবে বলছেন? জনগণের এই মুহূর্তে কী ধরেন, এইখানে 5% জনগণ আছে, ওনাদের টাকা নাই, ধরে নেন একদম টাকা নাই, ওনারা রাস্তাঘাটে হাঁটে, মানুষের চায়, তাদের জন্য কি আপনি একটা বাড়ির ব্যবস্থা করছেন? আজ পর্যন্ত কোনো সরকার। এখন বলবেন যে মাঝে মাঝে বিভিন্ন সরকার ওই যে ওইখানে গুচ্ছগ্রাম, এইটা সেটা স্যাটেলাইট শহর দিছে, কই দিছে?
অবশ্যই দিছে। কার জন্য ছিল জানেন? ওইগুলো রাজনীতির ধারার সাথে যারা যুক্ত ছিল, ওইখানে কেউ নাম একটু দরিদ্র ছিল, তারে দিয়ে দিছে। আর রাজনীতি কি সবাই করে? এই দেশের কয় পার্সেন্ট লোক? তখন বিএনপি গত কয়েকদিন আগে যে ইমিডিয়েট যে একটা বিশাল জনসভা করলো তারুণ্যের তাই আপনি খেয়াল করেন, ওনারা দাবি করছে এখানে 5 থেকে 10 লাখ টাকা 10 লাখ লোক হয়েছে। আচ্ছা, সুন্দর কথা। বাংলাদেশে কি 5-10 লাখ লোক? বাংলাদেশে আছে মানে আপনারাই গণনা করলে 17-18 কোটি বলে, আমার কাছে মনে হয় তো 25 কোটির কম না, 30 কোটির কম না এই দেশের লোক আছে। তাহলে 5-10 লাখ ওখানে কি একদম নস্যি না, অল্প না? এই জনগণ দিয়ে তো আপনার এই দেশের বিষয় না মূলত। হ্যাঁ, আপনি একটা জনগোষ্ঠীর ওন করেন, তারা আপনার সাথে যায় কেন? এটাও চলে যাবে, এটার থেকে 10%, আমি সরি 2% থাকবে না। যদি ওই একটা পার্টির খাবার যে মুখ আছে, মানে খাবার বলতেছে যেটা হচ্ছে যে পার্টি আপনাকে একটা জনগণকে একটা ওই যে তার সাথে যারা থাকে এলাকা ওয়ার্ডের 5-7 করে এইভাবে ওয়ার্ড লোক হইয়া 20 জন করে হয়ে একটা কমিটি হয়। এই লোকগুলা যে আছে, এই লোকগুলার স্থানীয়ভাবে আপনার যেগুলার থেকে মানে বৈশা টাকা ইনকাম করা যায়। দেখা গেছে বিনা যেমন জমির উপরে একটা টাকা পায় বিভিন্ন জায়গায়, সাইনবোর্ড টাইনবোর্ড করে এগুলো, তারপর স্ট্যান্ডে টাকা পাইতেছে, তারপর একটা বাজারে ডাক হয়, এগুলো পায়। এই জন্য রাজনীতি করে একটা বলগেট যেগুলো বালু টালু ভরাট করে, তারপরে বিশেষ করে রাস্তার চাঁদাবাজি আছে এবং ফুটপাতের চাঁদাবাজি আছে, কয়েকশো কোটি টাকা উঠে পার ডে। এই টাকাগুলো এবং এলাকা ভিত্তিক আবার ওদেরও কিছু কাজ থাকে, যে বিভিন্ন এলাকায় মামলা হামলা আছে, বিভিন্ন লোকের থেকে তারা টাকা নিয়ে পুলিশকে বোঝায়, সে নিজে নেয়, এগুলার প্রসেস তার কাছে আছে। তো যদি এইগুলো আপনি বন্ধ হয়ে যেত, তাইলে তো এইগুলা ধরে নেন একটা দল বললো যে না আমি আসলে বিএনপি ধরেন বা আওয়ামী লীগ, যে কোনো দল, আওয়ামী লীগ তো এখন নাই, ধরেন জাতীয় যে কোনো দল বললো যে আমি তোমাদেরকে ভাই এই ধরনের জায়গা দিব না, তোমাদের ওয়ার্ড ভিত্তিক লোকের দরকার নেই, এত নেতার দরকার নেই, আমাদের যে উপজেলা আছে বা থানা আছে এখান থেকে নেতা 3-5 আসবে, যারা শিক্ষিত জ্ঞানী, যারা আমাদের দেশকে কন্ট্রিবিউশন করে আগায় নিব, তারা ডিবেট করব, এলাকার সকল জনগণকে একটা মাঠে ডাকানো হইব, ওইখানে সে যাদেরকে আমরা মনোনীত বা 10 জন প্যানেল থাকবো আরও কি উপরের থেকে, তারা চিন্তা করবো যে তুমি কথা বলো, তোমার কথাগুলো শুনবে জনগণ, এই গ্রামের জন্য তোমার কি। তো ওইখানে আর কেউ তোমরা নেতা না, যারা আসছো ওইখানে তোমরা তোমার সাধারণ নাগরিক, তোমাদের কোনো পদবি দেওয়া হবে না, কোনো কিছুর দরকার নাই যে তুমি পরবর্তীতে টেন্ডারবাজি করে গুলি করে মানুষ মেরে পরে বলবা যে আমি ছাত্রদল করি, আমি ছাত্রলীগ করি, আমি শিবির করি, হ্যাঁ, তারপরে তাদেরকে পুলিশের তদবিরতা আবার অনেকটা ধরে নিয়ে যাবে, অনেকটা ছেড়ে দিবে, এইগুলোর দরকার নেই, কেউর দরকার নেই, সবাই তুমি সাধারণ জনগণ। তাইলে দেখবেন ওই যে বললাম না 2% জনগণ যে রাজনীতির সাথে অ্যাক্টিভ থাকবে, তাও থাকবে না, 0.0002 হইতে পারে। ওই সময় দেশটা সুন্দর জায়গায় আসবে, শুধু একটা কার্যের জন্য, এর বাইরে দরকার নেই। তখন ওই যে জনগণ, আমি আপনার আর একটা মজার দিক দেখা, এই যে ঢাকা শহরে যে জনগণগুলো ওই দিনে হয়েছিল, ধরেন ওনাদের দাবি অনুযায়ী 5 থেকে 10 লাখ ধরে নেন, 5 লাখ ধরেন, তো এই লোকগুলা যে এই এত টাকা খরচ করে বিভিন্ন জেলাতে আসছে, গাড়ির সমস্যা হয়েছে, যানজট হয়েছে, অন্য মানুষেরও কিন্তু এটার সাথে অদৃশ্যভাবে তাদের লস হয়েছে। কেমন আপনার রাস্তায় গাড়ি নিয়ে আসছেন, ওই রাস্তাতে গাড়ি চলেন, অন্য লোকগুলো অন্য রাস্তাতে ঘুরে, তার তেল খরচ হয়েছে, ঝামেলা গেছে, অনেক কিছু হয়েছে, প্রচুর জ্যাম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এদের আইনা কী লাভ হয়েছে? কী দেখাইছেন সরকারে যে আমার অনেক মহাশক্তি আছে? লাভ আছে ভাই, এই মহাশক্তি অনেকবার দেখাইছেন, এগুলা দেখে লাভ নেই, আপনার বিরুদ্ধে না, আমরা কোনো দলের কথা বিরুদ্ধে না, মানে দেশকে উন্নয়ন করতে হলে এগুলো দিয়ে আগের মতো সিস্টেমেটিক এই প্রসেস দিয়ে তো পৃথিবীর উন্নত জাতি হইতে পারবেন না, কারণ এগুলা দিয়ে উন্নত জাতির কোনো জায়গায় এগুলো চলে না। এখন আপনি যদি এগুলা কাজ ধরেন, আমি গণতন্ত্র নিয়ে তো অনেক কথা বলছি, গণতন্ত্র বলতে আমাদেরকে ঠকবাজির একটা রাস্তায় রাখছে। তো এখন এই যে ব্যাপারটা ওইখানে ঘটছে, এইখানে যে সমাজ ব্যবস্থাপনা, এতগুলা মানুষ আমরা বসে ছিলাম, তো এইখানে এই 5 থেকে 10 লক্ষ মানুষের যে প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করার যে একটা রুলস আছে, তার পারিবারিক বা এটা কত ঘন্টা পিছাইলো, এই জনগণের তার লাইফটা কতটুকু পিছাই গেছে, এটা যদি আপনি খেয়াল করেন, এই দেশ কি উপকৃত হয়েছে? ওইখানে ধরেন ওইখানে শ্রমিক লীগ ছিল, শ্রমিক দল ছিল, ছাত্র দল ছিল, ছাত্রদের পড়াশোনা বন্ধ হয়েছে না? ওই সময়টা ওই একদিনের জায়গায় পুরা দিনটাই তো তার মাইর হয়ে গেল, তারপরে দেশে বাসায় বাড়িতে ফিরতে অনেক সময় লেগে। তাইলে তার কাছ থেকে আপনি কি আশা করতেছেন? তাই পরবর্তী জেনারেশন কি আপনি এই আশা করবেন যে আমার ভালো ডাক্তার হবে, ছাত্ররা যদি আন্দোলন থাকে, ছাত্ররা যদি গ্যাঞ্জামে, এই যে ছাত্ররা এখন রাজনীতিতে আছে,
তারা যদি এই রাজনীতি করে ছাত্র বৈষম্য আন্দোলনে, এই যে যারা আছে এখন এনসিপি করছে, এরা যদি সব এই রাজনীতি করে তো পড়াশোনা করবো কখন? তাহলে উনি মেধাবী হবে কেন? কাজ যে করবে, আপনার একটা লোক রুগী, তাকে আপনার সিজার করতে হবে, তাকে আপনি ট্রিটমেন্ট দিতে হবে, তার রোগ ধরতে হবে, তাকে যদি মেধাবী সে পড়ে, তখন তো আপনার এই রাজনীতি তারে বলে দিব না যে তুমি একে এই ওষুধটা দাও। তখন তো তার প্ল্যানিং থাকবে হলো যে সে পড়ছে যেখান থেকে যে বুদ্ধিটা ছিল, যে জ্ঞানটা ছিল, ওই জ্ঞান দিয়ে ওইখানে কথাটা বলবে যে তোমার এই ওষুধ লাগবে, তোমার এই সমস্যা হয়েছে। এই যে একটা নেগোসিয়েশন, এই যে একটা প্রসেসিং, এই প্রসেসিংটা কে দিবে? এই প্রসেসিংটা দিবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাদেরকে ব্যবস্থাপনা দেওয়া উচিত তোমাদের কাজের ভিতরে, যে তুমি কাজে যখন মনোনিবেশ করবা, তুমি সময় দিবা। ছাত্রদের এই দেশে তো মানে রাজনীতি করাই উচিত না। এই দেশকে উন্নয়ন করতে হলে কোনো রাজনীতিবিদের আমরা তৈরি করতে গিয়ে এইভাবে না যে সে রাজনীতিবিদ তেমনি হবে। যদি সে রাজনীতি কেন করব? এই বিসিএস সিস্টেম কেন থাকবো? যে উনি বুঝে না, পড়াশোনা কোনো রকম করে মেধাবী বলতেছেন, খালি লিখিত পরীক্ষা মৌখিক দিয়ে সেই করে সে বড় অফিসার। আরে ভাই, তাকে একটা সর্বনিচে সরকারি চাকরির নিচের পোস্টে তাকে দেন, যতই পড়াশোনা তার নিচের পোস্টে একটা যোগ্যতা দেন না, তখন তার ভিতরে অহংকার জন্মাইব না, সে কাজ করতে চাইব। ওইখান থেকে সে আস্তে আস্তে পদবিতে শ্রেষ্ঠ অবস্থানে যাবে। ঠিক আছে, এই প্রসেসটা নিয়ে আসেন, ওইটাই বিসিএসের জন্য সেরা। ঠিক আছে, ওই সিস্টেমটা আপনি একটা চাকরির ব্যবস্থা করে দেন, বিসিএস দিয়ে সেরা ব্যবস্থা করে কেন করতে চান? ওইগুলো কি বুঝাইতে চান? যে ওইখানে তো সব কিছু দুর্নীতিগ্রস্ত চলতেছে। এখন ওই লোকটারে নিয়ে আপনি কি দেশ উন্নয়ন করতে পারছেন? ঘুষখোর বানাইছেন, চোর বানাইছেন, বাটপার বানাইছেন, দেশের মানুষরে লাথি মেরে ফালাই দিয়ে চেয়ার থেকে, এরকম দৃশ্য দেখছি আমরা। হ্যাঁ, অন্যায়। তো এইগুলা তো আমরা দেখতে চাই না। সেই মানুষ কি চায়? মানুষের অন্তরের গভীর ক্ষতটা দেখেন, সেখানে হাহাকার কি করে, সে হাহাকারের মধ্যে কি কি আছে, কি নাই, কি চাওয়া পাওয়া নাই, কি কষ্ট, কি দুঃখ, এটা বোঝার দরকার না? তারপরে সে না আপনার রাষ্ট্রের জন্য রেডি হবে না। রাষ্ট্রে কি এই যে সব কিছু দিয়ে দিতেছে আমারে, আমি আমার কাজ করে খাইতেছি, আপনাকে উল্টা আমি সঙ্গ দিতেছি, আপনাকে আমি ফ্রিলি টাকা দিয়ে আপনার করতেছে, আপনাকে আমি শক্তিশালী করে দিতেছি, আপনি মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে চলে যেতেছেন, আমাদের জনগণকে গুলি করে মারলেন, আবার মারার রাস্তা হইতেছে, আবার আরেকটা দেশের লাগে গন্ডগোল যদি সরকার লেগে যায়, আবার বোমা পড়বে, জনগণ মরবো, তারা মরবো কেউ? আপনি একটা রাজনীতিবিদ দেখেন তো মারা গেছে? দেখাতে পারবেন এই মুহূর্তে? হ্যাঁ, আগেরগুলা যে বোমা বিভিন্ন ভুলে মারা গেছে, সেগুলা ঝামেলা হয়েছে, বিভিন্ন রাজনীতি, বহির্বিশ্বের রাজনীতি, এগুলো মারা গেছে। এখন কি করতেছে? আপনি দেখেন, এই যে আপনি আর্মি ডিপ্লয়মেন্ট করছেন, আমি যতগুলা গ্যাঞ্জাম পৃথিবীতে যাই চলতে আর্মিরই তো করতেছে। এখানে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে তারা যেখানে বসে তারা রাজনীতি ক্ষমতায় আসতে চায়, বিভিন্ন সমস্যা হয়, যেমন এরশাদ আসছিল, অন্যান্য আসছে, জিয়াউর রহমান আসছে, বিভিন্ন সময় আসছে, এসে কী করছে এখন দেশটার। এখন এগুলো চিন্তা করতে গেলে অনেক সমস্যা। এখন যদি আপনি আরও সহজ সরল পৃথিবীতে আসেন, সরল একটা পৃথিবী আছে, সরল পৃথিবী খুব জরুরি। এখানে ব্যক্তি মানুষ ভালো, যেমন জিয়াউর রহমান ভালো লোক ছিল, কিন্তু পরবর্তী জেনারেশন, যে উনি মৃত্যুর পরে যারা এই পরিচালনা দেশ করতেছে, তারা দেশকে নতুনত্ব কিছু চিন্তা করবে, ক্ষমতায় যাবে, ক্ষমতা ছাড়া তো সমাধান করা যাবে না, কিন্তু নতুনত্ব চিন্তা করতে হবে যে পৃথিবীটাকে কোন গ্লোবালে আছে, আমাদের এই পৃথিবীকে ওই গ্লোবালে রাখবো না, আমি আরও চেঞ্জেবল গ্লোবাল দিব, এর চেয়েও পরিবর্তন কিছু দিব, যা মানুষ সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। তো মানুষকে অশান্তির মধ্যে থেকে আমি রাজনীতির দরকার নাই, আমি অশান্তির মধ্যে রেখে কী লাভ হইব আমার? তাদেরকে শান্তির জন্য আপনি রাজনীতিতে ঢুকছেন, আপনি দেশ চালাইতে চান, ঠিক আছে, ওকে, শান্তি নিয়ে আসেন, ঘুমের ব্যবস্থা করেন। ফুটপাতে তো ঘুমাইতে চাই না, ওই শান্তির ঘুম ওইখানেও আছে, আবার বললাম না ওই 10 তলার মধ্যে ঘুমাইয়াও হয় না। তো এই যে জীবনের উদ্দেশ্য, জীবনের চাওয়া পাওয়া, জীবনের কর্মব্যবস্থা, জীবনের উন্নয়নের একটা মহারথী যা আছে, এখানে আপনি শুধু ধ্বংসের জন্যই তৈরি হচ্ছেন। কে? সাধারণ জনগণ। তারা মৃত্যু মিছিলে কত লোক মারা গেল, তারা নিজেরা জীবন দিল। একটা এমপির ছেলে দেখান তো মারা গেছে, যে কিনা রাস্তায় এসে দাঁড়াইছিল, আমি বাবার বিরুদ্ধে দাঁড়াইছি, না দাঁড়ায়নি। তাহলে তারা কই? দেশকে ভালোবাসে? পরবর্তী তাহলে ওই জেনারেশন আবার এমপি হবে, ওই যে কিনা মরে নাই এখনও, সে বাইচে আছে, কারণ বাঁচে রাখতে হবে তো, এটারও তো একটা সিস্টেম। তাকে বাঁচে না রাখলে পরবর্তী এমপি পাবো, ওই দেশ চালাবে না বলে তারা না বিরাট ক্ষমতাশীল, তারা না উচ্চবিত্তের চিন্তাধারা, তাদের ভিতরে মেধায় নাকি শেষ না, তাদের জ্ঞানের বলে শেষ নাই।
আরে ভাই সেই তো আবার চলে আসতেছে, এই জন্য তাকে বাঁচিয়ে রাখার জন্য তার বাবা কি করছে, সেই এমপির বাবা কি করছে, সেই মন্ত্রীর বাবা কি করছে, সেই বড় ব্যবসায়ীর বাবা কি করছে, তাকে গড়াইতেছে কোথায় রেখা জানেন? আমেরিকা, অক্সফোর্ড ইউনিয়ন, বিভিন্ন জায়গায়, এই যে ইংল্যান্ড, হ্যাঁ, বিভিন্ন জায়গায় পাঠাইতেছে। কেন জানেন? কারণ ও আবার শানিত হয়ে আসতেছে, কারণ তার ছেলে তো আবার এমপি, ওই চেয়ারে বসতেইব। কিসের আপনি এই দেশকে আপনার এই স্বাধীন করছেন? এই ছাত্র আন্দোলন করে স্বাধীন, এই ছাত্ররা যারা বোকা না, এরা যে স্বাধীন করছে একটা রাষ্ট্রের কাছ থেকে বলতেছে, কেন করছিলেন? আপনি কি ওই ছেলেকে, আপনারা কেউ এমপি হবেন? আপনি একটা এই যে নাহিদ সারজিৎ যারাই আছে, হয়তো 2-3 জন এখন জোর করে পড়ছেন, আপনি একদম আই ক্যান চ্যালেঞ্জ যে এই দেশের জনগণ আপনার ভোট দিব না, এই যে এই দেশের কোনো মানুষ আপনাকে একটা পোস্টে বসাবেন, একটা এমপির যোগ্যতা হিসেবে আপনাকে সম্মান দিবেই না। তাহলে আপনি কেন এই সব মানুষ নিয়ে নামছিলেন? এত লোকগুলো ছাত্র মারা গেল, তার পরিবাররা কোথায়? এই পরিবাররা কি একটা ফ্ল্যাট পাইছে ঘুমানোর জন্য? তাদের নিশ্চয়তা একটা অ্যাকাউন্ট আছে যে ওখান থেকে টাকা উঠে প্রতি মাসে ভাড়া খাইতে পারবো, সে অন্তত তার বাজার সদাই হইব। তাহলে লাভ কি হয়েছে? লাভ তো হয় না, মাঝখানে লস কার হয়েছে? লস হয়েছে এই যে আপনি যে কটা এমপির সাক্ষাৎকার শুনবেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবার আপনি এভরিম্যান, আপনি প্রত্যেককে জিজ্ঞেস করেন তার ছেলে কোথায় আছে, তার মেয়ে কোথায় আছে, ভাই লন্ডন আছে, ভাই কই আছে, ভাই ইংল্যান্ড আছে, ভাই কই আছে, সুইডেন আছে, ভাই কই আছে, অমুক দেশ আছে। কেন? এটা তার কাছে গর্ববোধ করা, তার প্রসেসে। আরে ভাই, আমি যে আমার মেধা এত থাকে, আমি তো, আমার বাবা গরিব প্রাইমারি স্কুলের টিচার ছিল, আমি তো ভাই এখন ওই যে লন্ডন পড়বো এই স্বপ্ন দেখতে পারি না, কারণ আমাকে কে নিয়ে যাবো ভাই? আমার কে দিব এত অর্থবিত্ত যাওয়ার জন্য? এই প্রসেসটা কে করলো? আপনি কি মনে, আপনি নিজে পারবেন এইখানে এই সমাজটার এই আইন ভাঙতে? ভাঙেন, দেশ আগায় যাবে। দেশ আগাবে কি বলতে, আপনি মানুষ হিসেবে, দেশ তো দেশের জায়গায় থাকবে। আপনি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবেন যে আপনি একটা সুশীল সুন্দর মানুষ হবেন, সব পৃথিবীর অন্য জাতিগুলো আপনাকে ফোকাসিং করবে, যেমন ওই যে ডক্টর ইউনূসটা এখন করে, ফোকাস করে, হ্যাঁ, তাকে। সমাজ কি একটা ইগো নিয়ে আছে, এই রাষ্ট্রের রাজনীতি কি নিয়ে ইগো নিয়ে আছে, আমাদেরকে কি দেখাচ্ছে? আমাদের দেখাচ্ছে তার পদ্ধতি, তার প্ল্যানিং, কিভাবে বিছাইয়া এই জাল। যেমন আপনাকে দেখান যে আফ্রিকা মহাদেশে যে পরিমাণ স্বর্ণ উত্তোলন করে নিয়ে আসে অন্য জাতিগুলা, ফ্রান্স, আমি মধ্যপ্রাচ্যের যারা, এরাও জড়িত, হ্যাঁ, যারা কিনা এই যে স্বর্ণ নিয়ে ব্যবসা করে, এই যে স্বর্ণগুলো, যারা স্বর্ণের ব্যবসা, এরাই তো এই লাইনে যায়। তাই এরা এই যে পৃথিবীর মোড়লরা, এরা গিয়ে কী করতেছে, ওই সব দেশের মানুষের লেবার বানাইছে, তাদের জমিতে এমন গন্ডগোল যে এক ভাই আরেক ভাইয়ের জমিতে আপনার মানে এক ভাই যদি আরেক ভাইয়ের জমি যেটিও আছে ওইখানে একটা কোপ দেয়, সাথে সাথে তারে মার্ডার করে ফেলায়। কারণ কি? কারণ ওই স্বর্ণ থাকে জমিগুলা, কিন্তু তারা কি করে জানেন? এগুলা সব উঠাইয়া দিয়ে দিতেছে বিদেশিরে। সে শুধু কি ওই জমির মালিকই আছে, ওইখানে কিছু লেবার খাটায়, সে ফকির হয়ে যেত, তার স্বর্ণ আরেক বেটার কাছে দিতেছে সস্তা দামে, বুঝছেন? আর সে কি পায় জানেন? সামান্য একটু সুখ। কী সুখ? যে তার একটা দৈনিক একটা মজুরি ওই দেশের গরিব মানুষ পায়, আর যে জমির মালিক সে একটা মোটামুটি সরকারি অনুদানের মতো একটা টাকা পায়। তো এই যে প্রসেস এটা করে দিছে, আর এই স্বর্ণ নেয় এক ভরি পৃথিবীর বিভিন্ন জায়গায় লাখ টাকার উপরে বিক্রি করতেছে। তা আপনি যদি পৃথিবীর সর্বোচ্চ দামি বস্তু যদি স্বর্ণ হয়, মানে হীরা বা জহরত ওইগুলোর পরে যদি স্বর্ণই তো পৃথিবীতে বোল্ডে রাখে সবচেয়ে দামি একটা রাষ্ট্রের শক্তিশালী মুদ্রা, সেই স্বর্ণ যখন এই বিদেশ থেকে ওরা আসে, তাহলে তো ওদের দেশ বুর্জার খলিফা হইল না কেন? দুবাই হইল কেন? তাহলে দুবাইওয়ালারা কি, শেখরা কি? ওরা ওইখান থেকে এই মাগলিং করে, সব স্মাগলিং করে সমস্ত এই স্বর্ণ নিয়ে আসতেছে। মানে তারা আবার এই দেশে দেখায় যে রোড দিয়ে যেমন বাংলাদেশে আসছে, এয়ারপোর্টে সমস্যা, এইখানে ধইরা তাদেরকে বলতে স্মাগলিং করছে। তারা স্মাগলিং করে নাই, স্মাগলার তো ওরা, যারা কিনা পৃথিবীর সকল স্বর্ণ তারা তুলে নিয়ে আসতেছে। ওইসব দেশ গরিব হয়ে যেতেছে ওদের কাছে। ওদের দুই বেলা ভাত খাওয়ার জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, তাদের পরিবারের সন্তানরে পড়াবে ভালো বিশ্ববিদ্যালয়ে, কলেজে, কোনো সুযোগ সুবিধা। আরে ভাই, তাদের যে কি বলে এটার নাম, এই যে ট্রান্সপোর্টেশন যে ব্যবস্থাপনা আছে, ট্রান্সপোর্টেশনের যে সমস্যা, সেই ট্রান্সপোর্টেশনের মধ্যেও তাদের কোনো গাড়ি ঘোড়া আধুনিক দেওয়া হচ্ছে না। আপনি প্রত্যেকটা ভিডিও দেখেন, বুরুন্ডির অবস্থা দেখেন, তারপরে নাইজেরিয়া, বিভিন্ন দেশগুলো দেখেন, আপনি তাকায় দেখেন এরা কী অবস্থা আছে, চাঁদ, বিভিন্ন দেশ, তারপরে আপনি সোমালিয়া দেখেন এরা কী করে, এদের রাস্তায় এই কী দিয়া ওরা রাস্তা পার হইতেছে, তারা খাবার কি খায়, তারা এখনও মাটি খায়, এমন একটু মাটি আছে বিক্রি করে। আপনি এটা জীবন বলতে পারেন?
কেন, কার জন্য হয়েছে? এই পৃথিবীর যে নকশালিবন্দি যেসব মানে এই যে ম্যাপ করে যারা, এই নকশাল বলেন, এইগুলা ম্যাপ টুপ করে, এই যে এইসব অসভ্য জাতির অসভ্য মানুষগুলো, আরে ভাই তুমি 50 বছরে তো বুদ্ধি করে এত কিছু করে কি এমন তুমি স্বর্গ জীবন, তুমি উন্নত জীবনে চলে গেছো? তুমি তো আবারই ধ্বংসের দিকে যাও। ফেরাউন পারছে? ফেরাউনের এখন মানুষ দেখতে যান সেখানে, ফেরাউনের কি আছে? ফেরাউনও তো তোমার জীবন বা তোমার পৃথিবীর জীবন থেকে উন্নত জীবন সে পালন করছে, ওই সময় করছে। আজ থেকে বলা হইতেছে 4000 5000 বছর, আমি তো মনে করি 4000 না 5000 কোটি বছর আগে মনে হয়েছিল। কারণ এ তো পৃথিবীর সৃষ্টির মাঝে প্রথম কিছু নবী, যেমন আদম আলাহ ইসলাম, এরপরে নূহ আলাহ ইসলাম, এরপরে চলে আসছে ইয়ের নাম, এই যে মুসা নবীর নাম, ঠিক না? তাহলে মুসা নবী পৃথিবীর সৃষ্টি যদি বিজ্ঞানীরা বলে যে আনুমানিক 2050 কোটি বছর, এটা আপনি সার্চ দিয়ে দেখেন, বিজ্ঞানীরা এক সময় এটা বলছিল কত এক যুগ আগে বা এরকম, যে এটা পৃথিবীর বয়সের মাত্রা এরকম। তাহলে যদি সেটা যদি এখানে আসে, যদি পৃথিবীর সৃষ্টি হয়, তাহলে ওই নবী যদি ওরকম 3-4 নবীর পরে আসে, তাহলে আপনি চিন্তা করেন না কত হাজার কোটি বছর আগে হয়েছে। আপনি বলতেছেন 4000 বছর আগে, এর কোন তত্ত্ব দিতেছেন? 4000 5000 বছর তো নর্মালি গোনাই যায় পিছন দিকে, ব্যাক টু ব্যাক করেন। নবী 1600 বছর আগে এই পৃথিবীতে আইসা চলে গেছে। তাই ওর কিছু এখন যদি বিজ্ঞানীরা, এটা আবার বিজ্ঞানীর কথা ধরে নেন, আচ্ছা তাহলে পৃথিবীর এই যে বিশাল তত্ত্ব, এই যে চিন্তা করার ব্যাপার, তো আমরা যদি এই মানুষগুলো আজকে এই ব্যক্তিগুলাকে আমরা ঠকাই, এই যে উন্নত বিশ্ব বলতেছি, উন্নত কারে দিয়া রে ভাই? আমারে কামলা দিয়া সে আমার শ্রমের টাকা নিয়ে ওই দেশে জমাইতেছে, এই জন্য সে উন্নত। এটা দেখেন না, যদি তারা ওই রকম উন্নত না হইতো, যদি আমারে খাটাইয়া, আমারে যে চুরি করে আমার কাছ থেকে যে অর্থটা নিয়ে আমার শ্রমের যে ঘামটারে সে নিয়ে গেল গা, কীভাবে নিয়ে গেল? যেমন পৃথিবীতে যদি ওরা না নিত, ওরা উন্নত বলতো, কিন্তু ওরা তো চুরির জাত। কীভাবে? আপনি দেখেন পৃথিবীর যতগুলো লোক এরা উপনিবেশিক তৈরি করছিল, ইংল্যান্ডরা, বিভিন্ন জায়গায়, ফ্রান্সরা, তারপরে এরা এই যে পর্তুগাল সবাই, কিন্তু ইউরোপের এরা, আমেরিকারও এখন এই যে ডেমোক্রেসিদের পুরো পৃথিবী শাসন করা, ওরা তো পুরাটা পারে নাই, দেখা গেছে অর্ধেক বিশ্ব শাসন করছে, বিভিন্ন জায়গায় গেছে। তখন যোগাযোগ ব্যবস্থা কঠিন ছিল, তো প্লেন এত ছিল না। তাই দেখা গেছে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা পুরো পৃথিবীর কন্ট্রোলে এক লাইনে, এক পাইপ লাইনে নিয়ে গেছে। এখন নিয়ে কী করতে, সকলেতে কর, ট্যাক্স, এইটা সেটা। আপনি মোবাইল চালান, আপনি ইন্টারনেট চালান, আপনি প্রতি মিনিটে কর দিতেছেন, প্রতি সেকেন্ডে দিতেছেন। আপনি বলতেছেন যে আমি কিছু না, ইহুদি পণ্য বর্জন করুন, এই বলে বোকা মানুষের মতো দাঁড়ায় ফ্ল্যাগ নিয়ে দাঁড়ায় মারামারি করে দিতেছেন, ভয়ঙ্কর তথ্য দিতেছেন। আরে ভাই, আপনি নিজে আগে শিক্ষিত হন, জ্ঞান অর্জন করুন, ওই ইসরায়েলের চেয়ে জ্ঞানী শক্তিশালী হন, ইসরায়েলের জনগণের চেয়ে বিজ্ঞানী হন। কারণ ওকে আমাকে প্রোটেকশন দিতে হইলে আমি এইভাবে পারবো না। আপনি কি এখন বাংলাদেশের বাংলা মারামারি, যে ওই যে ব্রাহ্মণবাড়িয়ার মতো যেমন বড় বড় দাও কাছি নিয়ে দাঁড়ায় টেটা নিয়ে খারে মারবেন, এখন তো ভাই দূরের তো ওই পেন দিয়ে গুলি করে মেরে দিব আপনাকে, আপনি আর সামনে যেতে পারবেন? তো এই দাও কাছি দেখিব, আমি তো এখন দাও কাছির মধ্যে আছি। আমরা এখনও দাও কাছি নিয়ে দৌড়াইতেছি যে আমরা একটারে মারবো, কুপাবো। কী করবেন ভাই? আপনাকে করতে হলে আপনাকে সর্বোচ্চ জ্ঞানী বুদ্ধিমান হইতে হবে। আপনি বিশ্বকে ট্যাকেল দিতে হলে আপনাকে জ্ঞানের চর্চা করতে হইব এবং সর্বোচ্চ বুদ্ধিদাতা হইতে হইব ওয়ার্ল্ডের মধ্যে। আপনি একটা বুদ্ধিদাতা পাইছেন বাংলাদেশে, পাইছেন, ইমিডিয়েট পাইছেন। কারে পাইছেন? এই যে শেখ হাসিনা কিন্তু বুদ্ধিদাতা ছিল না, সাহসী ছিল, নেতৃত্ব অনেক কিছু করতে, খালেদা জিয়া ছিল ভালো, তারপরে এরশাদ, তারপর জিয়াউর রহমান বঙ্গ, সবাই চেষ্টা করছে যে, কিন্তু এদের জ্ঞানের কাছে কি ওই যে এই আমেরিকা বা ওই যে কিছু এই যে বড় বড় এই যে কি বলে এটা না, ইসরায়েলের একটা বিজ্ঞানী, এদের কাছে এরা ওয়ার্ল্ডকে চালায়, ওয়ার্ল্ডের সমস্ত দেশে গিয়ার কাছে মাথা নত করে বসে থাকে, যে কারণ বিজ্ঞানের সমস্ত তত্ত্ব তার কাছে, কারণ সে এগুলোই করে। আপনি যখন এইভাবে, তখন আপনার কাছে সবাই আসবে। তখন দেখেন এখন আসতেছেন, আমি একটা জাস্ট উদাহরণ দিই, আমাদের এখান থেকে 5-6টা প্রেসিডেন্ট যতগুলো আসছিল তত্ত্বাবধানের মধ্যে সব গেছে বড় বড়। ইউনুস মনে কি করছে, এর আগের একটা এপিসোডে আলোচনা করছি, ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেলজয়ী, সে এখন ওয়ার্ল্ডে তার কাছে, সে বাংলাদেশিও কাজে, তার কাছে দেখেন সবাই কি করতেছে, ধনলা দিতেছে, আসতেছে, বলতেছে ইউনুস সাহেব আমি আপনাদের সাথে ইউনুস সাহেবের সাথে দেখা করতেছি, ইউনুস সাহেবের সাথে প্ল্যানিং করতে আসতেছে, ইউনুস সাহেবের পৃথিবীর বিভিন্ন জায়গায় নিতেছে, বুদ্ধি করতেছে। সে হয়তো আরেকটা নোবেল পাওয়ার মতো রাস্তা হয়ে গেছে, ঠিক আছে? নোবেল পাওয়া বড় কথা না, তাকে তো ওয়ার্ল্ড শাসন করাইতেছে, তার কাছে বুদ্ধি নিতেছে। আপনি চিন্তা করেন, তখন সে যদি বলে এই যে যে তুমি এইটা আমার করে দাও, ওই জাতির এইটা করো, সে পারে, ঠিক আছে? কারণ ওরকম আরও 20 জন হইতে হবে, এই পৃথিবী বাংলাদেশে আরও 50 বিজ্ঞানী হইতে হবে বড় বড়, ঠিক আছে? তখন দেখবেন যে
এই পৃথিবীর কোনো দেশের লোক আর ওদের কাছে যাবে না, আপনার কাছে আসবো, আপনার কাছ থেকে প্লেন কিনতে আসবো, আপনার কাছ থেকে প্লেন বানানোর বুদ্ধি, আপনার কাছ থেকে মিসাইল বানানোর বুদ্ধি, আপনার কাছ থেকে পৃথিবীর টেকনোলজি বুদ্ধি, উন্নয়নশীল টেকনোলজি। ইউনুস সাহেব তো এই যে সামাজিক কী কী বলে এগুলা নিয়ে নাকি সে গবেষণা করে, এগুলা নিয়ে সে কাজ করতেছে, তাইলে এর কাছে দিয়ে সবাই যাচ্ছে। আমি বুঝাইতে পারছি জি। এখন আপনি কেন এই যে এই এই পিছনের, হ্যাঁ আপনি যদি মুসলিম হিসেবে আত্মসম্মান বোধের একটা মানসিক দেখাইতে পারেন যে আমি ভাই আসলে কি সত্যিকারে কি আমি একজনকে একটা থ্রেট দেওয়ার জন্য ভয় দেয়, ঠিক আছে ওই দিকটা ঠিক আছে, যে আমি মুসলিম ভাই আমার মুসলমান হিসেবে একজনকে একটা কিছু বলার দরকার, ওই প্রতিবাদ করার দরকার, ঠিক আছে। তবে প্রতিবাদের ভাষা এটা সুন্দর না কেন, বিশ্ব এইখানে নাই। এই প্রতিবাদের ভাষা করতে গেলে আপনাকে এখন টেকনোলজি ভিত্তিক আধুনিক স্যাটেলাইট লাইফে আসতে হইব, তাইলে আপনার সন্তান আসতে হইব। আমাদের দেশের এই যে মন্ত্রী এমপিদের দেশের ছেলে পেলে যে বিদেশ পড়ে কী করে, আরে ভাই দেশে এসে তারা খালি রাজনীতি করে। বাবা তুমি রাজনীতি করে শিখার জন্য বিদেশ গেছো, তুমি দেশে এসে তুমি মন্ত্রী হইবা, তোমার তো এটা হওয়ার দরকার নেই। তুমি ওই দেশে গিয়া আধুনিক টেকনোলজি চিনো, স্যাটেলাইট চিনো, কীভাবে উৎক্ষেপণ করে, তুমি পৃথিবীর কীভাবে ডেভেলপমেন্ট করে, মানুষের উন্নয়নের জন্য কি কি লাইফ আসে, কি কি ব্যবস্থাপনার দরকার আছে, একটা মানুষ একটা জিনিস ব্যবহার করবো সেটা কিভাবে তৈরি করা যায়। তুমি এই যে অ্যাপেল তৈরি করছে যে আইফোন, মানুষ হাজার হাজার টাকা উদ্গীব মন ভাঙা দিতেছে, কিনতে চায়, সংসার ভাঙা যায়, জমি বিক্রি করতেছে, বাবা তার গরুর গোয়ালের গরু বিক্রি করে দিয়ে আসে আইফোন কিনা দেওয়ার ছেলের ব্যবস্থা, নাহলে ছেলে পড়বে না, ছেলে ভাত খাবে না, সমস্যায় পড়ে গেছে, সংসারের অবস্থা খারাপ হয়ে গেছে, সে কিনা দিতে চায়। বাবা তুমি আপেলের আইফোনের মতো এর চেয়ে আধুনিক টেকনোলজির ভালো কিছু অল্প টাকার মধ্যে তৈরি করে দাও না, দেখো তোমাকে কত দোয়া করে দেয়। মানুষের বাবারা কত বিপদগ্রস্ততা থেকে বাঁচে, মারা কত বিপদ থেকে বাঁচে, ছেলে তার ওয়াইফের যন্ত্রণা থেকে বাঁচতে পারে। তুমি বুঝতে পারো এগুলা, থিম বুঝো, চেষ্টা করো, সমাজকে আগাই নাও। রাহাজানি আহাহারি করে লাভ নাই। তুমি এই জনগণের কাতারেই থাকবা। এই দেশের উন্নয়নের কাতারে যাইতে হইলে তোমাকে নিবে না, তোমার কর নিবে। সে তার উন্নয়ন তার চিন্তা দেওয়া করতেছে, সে তার উন্নয়ন তার পারিবারিক উন্নয়ন করতেছে, সে তার উন্নয়ন তার বাড়ির আশেপাশে রাস্তাগুলো করতেছে, সে তার উন্নয়ন মহাসড়ক কষ্ট এখানে করতেছে। তুমি যে তোমার যে পরিবারের মধ্যে খাদ্য নাই, তোমার যে জীবন ব্যবস্থাপনায় উন্নত কিছু নাই, সেটা সে চিন্তা করবে না। এই যে প্রবলেম, বিগ প্রবলেম, আই থিঙ্ক এভরি ম্যান কী বলে এটা, ক্লাউডিং লাইফ কেন করতেছে? ক্লাউডিং মানে এই কার জন্য করতেছেন বুঝে দেখেন একবার, কষ্টটা কি, দুঃখটা কি, কোথায় দুঃখ আছে, কোথায় মন রে আজ মানে ভালোর দিকে নেওয়া যায়। দেখেন আপনি চেষ্টা করেন, প্রত্যেকটা মানুষ একটা সরকার তাকাই যদি দেখে যে জনগণের ভালো লাগাটা কি, খেয়াল করেন সে যখন একটু ছুটি পায়, কাজের চাপ থেকে বাঁচে, তখন কি খুশিতে সে তার শরীর স্বাস্থ্য মানসিক সব কিছু ভালো থাকে না, তখন সে খায়, একটু ঘুমায়। আবার দেখেন ট্যুরে যায়, কত সুন্দর সে কক্সবাজার যায়, বিভিন্ন জায়গায় দার্জিলিং যায়, কত সুন্দর কলকলনির ব্যবস্থা, এখানে গিয়ে তাদের যে সময়গুলো এক্সপ্লেন করে বা কাটায়, এটা সবচেয়ে সুখের একটা সময়। সে মনে করে এর চেয়ে তার প্রাকৃতিক যে বছরটা যে এর চেয়ে আর সুখী না। আপনি ওই মানুষটার এই যে সুখটা যে দেখছেন, তাহলে এই মানুষের সুখ খুঁজতে গিয়ে আপনার অনেক বেশি, জনগণের কী লাগবো এটাই তো লাগে, তো এটা দিতে খুব বেশি কষ্ট, এটা সহজ করে দেন, সেও কাজ করুক, একটা লিমিট করুক, এরপরে তার স্বামী সন্তান নিয়ে সুখে থাকুক। আমি নেক্সট এপিসোড করার জন্য কথা যে বলবো সেটা আপনাদেরকে বলি, সত্যি যে আমাদের দেশের এই যে অবক্ষয়তা এবং মানসিক এবং এই যে আমাদের যে নারীরা আজ যে অবস্থায় কষ্টে আছে না, দুঃখে আছে না, সুখে আছে, বা কোন দিকে যাচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করব। কারণ কি সমাজ তো ছেলে নারী এদের উপরে, এরা কি সামনের ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছে, উন্নত না অনুন্নয়ন না কষ্ট, না তার জীবনকে সে ভরণ পোষণ করতে পারতেছে, নিজের সেলফ ডিফেন্স নিয়ে আসতে পারতেছে। দেখেন হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক এগুলা কেন করে, মানে আপনি যদি ডাক্তারি ফর্মুলা জিজ্ঞেস করেন, আমি তো ডাক্তার না ইঞ্জিনিয়ার, তারপরে এটুকু বুঝি যে হয়তো দুশ্চিন্তা, বিভিন্ন সমস্যা, টেনশন, চাপ নিয়ে সে মারা যায়। ইয়ং জেনারেশনের প্রচুর লোক মারা যাচ্ছে, কারণ কি এই সমাজের এমন একটা সময় ক্লান্তি লগ্ন চলতেছে যেখানে তার বাবা বলতেছে তুমি কি করো, তুমি কি টাকা পাও না, তুমি কি ভালো রাস্তা পাও না, তুমি ইনকাম করতে পারো না, অন্য ছেলে পাশের অমুক ছেলেকে দেখো
কালামরে দেখো, অমুক বন্ধুরে দেখো, তোমার বন্ধুরে দেখো, সে পায়ে দাঁড়াইছে, সে বিয়ে করছে, তার গাড়ি করছে, সে ফ্ল্যাট কিনছে, তুমি কি করো? আচ্ছা, চাপে পড়লো কি না? সে আবার যখন টাকা হলো কোনো কাজ করে 10 বছর ভালো জায়গা, তখন এখানে আবার সে দুর্নীতিগ্রস্ত, খারাপ বিভিন্ন ঝামেলার মোহগ্রস্ত বিভিন্ন করতেছে। এইখানে তার বিপদগ্রস্ত হয়ে গেছে তার ফ্যামিলি, তার ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি, তার পিছনের ফ্যামিলিরা আরও সমস্যায় জর্জরিত হয়েছে। এই প্রবলেমটা কোথা থেকে আসলো? এই প্রবলেমটা সমাজ সৃষ্টি করে দিছে? না, আপনি আমি তৈরি করছি। রাষ্ট্র ব্যবস্থাপনায় তৈরি করছে। রাষ্ট্র কি করছে? রাষ্ট্র একটা যন্ত্র, সে যন্ত্রটা আমাদেরকে ফোকাসিং করে দিছে, তুমি এদিকে হাঁটো। মিডিয়া দেখাই দিতেছে যে তোমার আইফোন লাগবে, তুমি ভাত খাবা কেন? পান্তা ভাত খাও? না না, তুমি এখন চাউমিন খাবা। আরে ভাই, চাউমিন খেতে কত টাকা লাগে গিয়া হোটেলে? আচ্ছা, তুমি এটা খাবা কেন? তুমি একটা পিজা খাও সন্ধ্যায়। আরে ভাই, পিজা ভাই না ভাই, এটা এক সময় ঘৃণিত হয়েছিল না, যে যখন বিদেশিরা খায় পিজা, হটডগ মটডগ এগুলা খায় না, শর্মা মর্মা খায়। এখন এইগুলা কি বিদেশি খায়, ফ্যাট হয়ে যায়, আমরা খাবো না? না না, এটা ঘৃণে। এখন কি হয়েছে? শালা এই খাবার ছাড়া আমাদের জীবন চলতেছে না, এই খাবার লাগবে। একটা পিজা খাইতে গেলে পিজা হাটে যে কোনো ভালো জায়গায় বসে 1600 টাকা নেয়, 3000 টাকা অ্যাভারেজ, 1200, 1600, 1000, 800 এরকম 600 টাকাও বেচে। এই লেভেলে খাইতে গেলে আপনি চিন্তা করছেন যে এই টাকাটা ইনকাম করতে গেলে তার কি পরিশ্রম করতে? আমি খাই, আমি ছবি তুলছি, অনেক কিছু। আরে বেটা, এটার পিছনে তোর গোলামি দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, তারপর টাকা তুই নিয়ে আইসে এটা খাইছো। তুই যদি বাসায় অল্প টাকার পান্তা ভাত খাইতে, একটা কাঁচামরিচ রইলে সমস্যা ছিল, তোর শরীরও ভালো থাকতো, তোর মানসিক দিকও ভালো, তোর অর্থের চাপও পড়তো না, ব্রেনও স্টক করার মতো হইতো না। এই তো দেশের পরিস্থিতি। এখন দেখেন, এই যেই বাবা মা আমাকে চাপ দিল, আমার সন্তান, মানে কি যে তুমি কি করলা, আপনার বাবা মাকে, আপনার সন্তানকে কি গাইডলাইন দিয়ে এত পড়াশোনা করে কি করতে চান? সে স্টক করতে চান? সে মারা যাবে এটা করতে চান? আর তাকে কৃষিকাজে দিয়ে দেন, সে ভালো থাকবে। উচিত কি জানেন? তাকে যে মানুষ করতেছেন, সে যখন চাকরি পাবে না, ফ্রাস্ট্রেশন, যখন সে মারা যেতে পারে, যখন সে আধুনিক সমাজে পড়াশোনা করবে, তখন কি সে, আপনি বলতে পারেন যে আমি কি আধুনিকতার বিরুদ্ধে? নেবার, আধুনিকতার বিরুদ্ধে না, আধুনিকতার পক্ষে আমি আছি। তবে এই সিস্টেমে না, যে সিস্টেমে আধুনিকতা বলতে, সেই সিস্টেমে আধুনিকতা আসবে না, এটা আলাদা একটা বিষয়। ওইটা নিয়ে আরেকটা এপিসোড করবো ইনশাল্লাহ। সবচেয়ে জরুরি কি, এই যে মানবিক দিকগুলোর মাঝখানে সে ঢুকে গেল। ওই যে তুমি মানবিক দিক বলতে অমানবিক দিক, সরি, কী হয়েছে তোমার? তুমি কি পড়াশোনা করছো? ফার্স্ট হও না, ডাক্তারি হও না, ইঞ্জিনিয়ারিং পাও না, অমুক জায়গায় একটা জায়গায় ঢুকাই দিছে, আমলাতন্ত্রে দিয়ে বিসিএস দাও, বিসিএস দিয়ে সেরা করছে সে। বিসিএস সে ঘুষ খেলো, ঘুষ খেয়ে সে অনেক কিছু। তার পাশে যে 10টা বন্ধু ছিল, মোটামুটি ইনকাম করে, বাপ মা ফ্যামিলি বউ বাচ্চা শুদ্ধ তাদেরকে অপমান করে। কেন? এই বেটা, ওই বেটা বিসিএস দিয়া এত টাকা ইনকাম করে, ওই বেটা ডাক্তার হইয়া, ওই বেটা ইঞ্জিনিয়ার হইয়া কত টাকা কামায়, তুই তোর লগে আসিলি কী করছিস? এই যে একটা চাপ, এই চাপে গুই করে নষ্ট হওয়ার চেষ্টা থাকে। এরপরে ওইও দুর্নীতি শুরু করে দিয়েছে, যা হইছে বাল, সরি, মানে আমি এমন একটা কাজ করব যেই কাজটার মধ্যে আমি সব কিছু করে ফেলাম, এই পৃথিবীর যত কিছুই আছে আমি ইনকাম করবো, টাকা হইলে তো সবাই চিনে, আর নাইলে তো চিনে না। একটা গাড়ি পেরুডু কিনা ফেলাম, এই জন্য একটা ব্যবস্থাপনা আমি নেই। সেই ব্যবস্থায় রাজনীতি সমাজে ধরে নেন, সে কোনো কারণে একটা পণ্যের ব্যবসা করে, পণ্য বলতে হলে ধরেন সে কোনো কারণে ধরে নেন একটা খাদ্যে চালের ব্যবসা করে, তখন সে চেষ্টা করছে কী হয়েছে, 2 টাকা করে কেজিতে বাড়াই দাও, ঠিক আছে? ওইটা কী করলো, হঠাৎ করে সিন্ডিকেট করছে, এই যে করছে, এখন টাকা ইনকাম করছে ঠিক, আবার পুলিশও হয়রানি আছে, তারপর মানসিক টেনশন, পারিবারিকভাবে যা, এই ব্যবসা করতে গিয়ে তার পরিবারের সময় দেয় নাই। কেন? কারণ সে তো ব্যবসার পিছনে, টাকার পিছনে ঘুরতে আছে, ইচ্ছে মতো ঘুরতেছে। শেষে ওই পরিবারের আর সময় দেওয়ার তার সময় থাকলো না। লাস্টে দেখা গেল এই মানবিক দিক করতে গিয়ে সে এমন একটা জীবন কাটাইলো, হয় বেঁচে থাকলো, তার বৃদ্ধ বয়স, দাড়ি টাড়ি পাইকে গেছে, একটা গাড়ি হয়েছে, একটা বাড়ি হয়েছে, বলে সাকসেস জীবন বলতেছে, কিন্তু তার জীবন থেকে সব কিন্তু গেছে গা। কী গেছে গা? সুখ শান্তি। তার সাথে যে তার সঙ্গিনী ছিল, সেও সময় পায় নাই, সেও কোনো সময় হয়তো আরও টেনশন, বা যারা বাইচে আছে তারা আরেক জায়গায় ইনভলভ হয়ে যায়, আরেকজনের সাথে সম্পর্ক করে, গল্প করে, জীবন কাটায়। তাই তার জীবনে কি মূল্য হয়? এগুলো ঘটতেই থাকবে, এটাই জীবন ব্যবস্থা বলা হয়। তাই এগুলার থেকে আমাদের বাঁচতে হবে। আমাদেরকে উচ্চবিলাসী স্বপ্ন দেখা যাবে, যেমন কিভাবে করতে হবে সেটা চিন্তা করতে হবে, কীভাবে সেই উচ্চবিলাসটাকে আমাদের থামায় রাখতে হইব, বা আমাদের প্রয়োজন কিনা, প্রয়োজন হলে করবো, আর প্রয়োজন না হলে করবো না। আমাদেরকে
পৃথিবীর উন্নয়নে আমরা আমরা সেরা হয়ে যাবো। আরে ভাই, আমি আপনাকে আমাদের সকলকে একই কথা বললাম যে জীবনের শেষ পর্যায়ে তাকাই দেখেন, সৃষ্টি লগ্নে যখন শুরু করছিল তখন এই ফেরাউন্ডি দিয়ে আল্লাহ পাক দেখাইতেছে তার এই পিরামিডগুলো এখন আমরা যাই দেখতে, তাইলে আমরা যে আধুনিক বলতে যে আমরা খালি বলি আমরা এই আধুনিকে আরও উন্নত, আরে ভাই আমার পরবর্তী জেনারেশন আমার চেয়ে বেশি আধুনিক হইব। আবার পিছনের যে আছে, আমাদের আগে যে টেকনোলজি ছিল না, আপনি কি জানেন? ওই সময় যে বার্তা, এই কথা বলার বার্তা ছিল না, আইফোন চালান, এর চেয়ে অন্য কোনো ফোন ছিল না, আপনি কি জানেন? জানেন না, থাকতে পারে। দেখেন মিশরের বিভিন্ন পিরামিডের গায়ে বিভিন্ন চিহ্ন আঁকা আছে, বিভিন্ন যে সাংকেতিক ভাষায়, সেখানে আধুনিকতা কি কি ছিল বোঝা যায়। এগুলো এখন আমরা ধরতে পারি না, এগুলো বড় বড় যারা পুরাকীর্তবিদ আছে, যারা কিনা এগুলা বুঝে, টেরাকোটা এগুলা বুঝে, তারা এগুলা বলতে পারবে। হ্যাঁ, তো এখন আমি এই বলেই শেষ করতে চাই যে আমাদেরকে সুন্দর স্বপ্ন দেখান, মন্ত্রী এমপির ছেলের মতো বিদেশে গিয়া শানিত এমপি হওয়ার জন্য আরেকটা নেক্সট জেনারেশন দেশে আসতেছেন না, এটা করেন না। যোগ্যতা ভিত্তিক তাকে নিয়ে আসুন, পৃথিবী সুন্দর হোক, তোমার পরিবেশ আশেপাশে মানুষ সুন্দর হোক, যোগ্যতা ভিত্তিক জীবনকে কাটান। নাহলে আপনি অযোগ্য লোক নিয়ে আসেন না, আইনা লাভ নাই। দেশ ধ্বংস বলতে হলো দেশ সবার কাছে ছোটো হয়ে থাকবো, ধ্বংস কিছু না, ওই ছোটো হয়ে থাকবো, লাত্তি উষ্টা খাবো। একজনের কাছে গেলে দেখা গেছে ইন্ডিয়ার কাছে গিয়ে গোলামি করতে হইতেছে, যে কিনা আমার দাদা, তার পিছনে দাদা কি করবো, তুমি এটা করো, তুমি এটা করো, এইগুলোই চলবে। কিন্তু দেখা গেছে যখন আপনি এই 5টা লোক দিবেন জাতিতে, আপনি কি একটা ছোট রাষ্ট্র, বড় কথা না তো। আমরা ভাই রাষ্ট্র ছোট না ভাই, তুমি তোমার রাষ্ট্রের প্রধান যে কি যদি ভাই ওই প্রেসিডেন্টের চেয়ে বুদ্ধিদাতা এবং বড় বড় জায়গায় লবিং থাকে, তো সে এই ছোটো না, সেই বড়। এই এশিয়ায় এখন আমার বাংলাদেশ বড়। আপনি যদি ঠান্ডা মাথায় এখানে চায়নার চেয়ে শক্তিশালী, এখন যদি আমার কথা হয়তো বোকা বলবেন, অর্থনৈতিক এটা না, ম্যান হিসেবে চায়নারে যা বলবো এই ইউনুস তাই শুনতে বাধ্য সে, বুঝতে পারছেন? এই জন্য বললাম, কারণ ইউনুসের মতো আর 5টা লোক আনেন, দেখেন দেশ কোন জায়গায় স্প্রিট করে। ঠিক আছে, সম্পদ আমেরিকা যে এরকম লোকগুলা বসায় কি করে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে আপনি খবর নেন, পাগল ছাগল বলেন, পৃথিবী ওয়ার্ল্ডের ব্যবসার মধ্যে সেই অন্যরকম বড় ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী ওর লগে লাইন মেরে বই রয়েছে যে আমি ব্যবসা করে। ইলন মার্কস ওর নির্বাচনের জন্য, জিতানোর জন্য কত হাজার বিলিয়ন কোটি টাকা ডলার ইউজ করছে, আপনি দেখেন বের করে তার জন্য, কারণ সে যাতে ক্ষমতায় আসতে পারে, তাইলে তার লাভ হয়। ব্যবসায়ী, বুঝতে পারছেন? এইটা বোঝার দরকার আছে। যার যার জায়গা থেকে সে সেরা হন। একটা পলিথিনের ব্যবসা করলো, সেখানে সেরা হন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।